ভাই ও বোনেরা, একটি গভীর সত্য নিয়ে ভাবুন। আপনার জীবনে, আমার জীবনে, বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা, উদ্ভাবক বা সেরা অ্যাথলিটদের জীবনে সবার কাছেই প্রতিদিন ঠিক ৮৬,৪০০ সেকেন্ড আছে, অনেকে ২৪ ঘন্টা। সময়ের এই হিসাবটা সবার জন্য এক। তাহলে কেন কিছু মানুষ তাদের সময়ের প্রতিটি ফোঁটা থেকে সর্বোচ্চ ফল বের করে আনে, আর আমরা কেবল একটি কাজের পিছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠি? কেন তারা দ্রুত শেখে, দ্রুত সিদ্ধান্ত নেয়, অথচ আমরা সারাদিন শুধু পরিকল্পনা করতেই থাকি? এটা কি জন্মগত প্রতিভা, নাকি কোনো গোপন কৌশল? সত্যিটা হলো, এই সাফল্যের পার্থক্যটা লুকিয়ে আছে সময় ব্যবস্থাপনায় নয়, বরং মন ব্যবস্থাপনায়। সফলরা তাদের মস্তিষ্কের অপারেটিং সিস্টেমকে আমাদের চেয়ে ভিন্নভাবে পরিচালনা করতে জানে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের পরিচিত মুখ। আপনাদের সকলকে স্বাগত জানাই ভার্চুয়াল অডিও ফিলের শো বুক লেসেনারের আরেকটি নতুন অডিও বুক সামারিতে। আমরা সবাই এই চ্যালেঞ্জগুলির সাথে পরিচিত। যখন সবচেয়ে জরুরি কাজটি শুরু করতে বসেন, তখনই আপনার মন কেমন যেন পুরনো মোবাইলের স্লো প্রসেসরের মতো কাজ করা বন্ধ করে দেয়। আপনার ফোকাস তখন ঠিক যেন দুর্বল ইন্টারনেট সংযোগের মতো। কানেকশন আছে, কিন্তু চলছে না। জরুরি ডেডলাইনের কথা মাথায় এলেই ভেতরে একরাশ অনিয়ন্ত্রিত ক্লান্তি ভর করে। আপনি চেয়ারে বসে আছেন, ল্যাপটপ খোলা, কিন্তু আপনার ফোকাস হাজার মাইল দূরে। একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখতে বসেছেন, কিন্তু হাত বারবার চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দিকে। যেন আপনার মস্তিষ্কের ভেতরে থাকা সেই মিনিটম্যান প্রতি মুহূর্তে চিৎকার করে বলছে, না, এটা নয়, ওটা করো। এই দ্বিধা, এই অলসতা আর এই বিক্ষিপ্ততা কি আপনারও জীবনের রুটিন হয়ে দাঁড়িয়েছে? এই ক্লান্তি আর হতাশার কারণ হল আপনি নিজের মস্তিষ্কের মূল নিয়মগুলির বিরুদ্ধে গিয়ে কাজ করছেন। আপনার শরীর চায় বিশ্রাম, কিন্তু আপনি দেন চাপ। আপনার মন চায় একটি কাজে ডুবে থাকতে, কিন্তু আপনি করেন মাল্টিটাস্কিং। আর ফলাফল, কাজ শেষ হয় দেরিতে, কোয়ালিটি থাকে নিম্নমানের, এবং দিনের শেষে শুধু শূন্যতা। কিন্তু এখন আপনি কল্পনা করুন এক নতুন সকালের, যেখানে আপনি ঘুম থেকে উঠলেন না কোনো অ্যালার্মের তাড়ায়, বরং এক স্নিগ্ধ স্বতঃস্ফূর্ত ক্ল্যারিটি নিয়ে। আপনার মন একটি লেজের রশ্মির মতো তীক্ষ্ণ, যা লক্ষ্যভেদ না করে থামবে না। আপনার কাজের তালিকাটি ছোট হয় না, বরং প্রতিটি কাজ সময়মতো শেষ হবা বলে আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে ফেলে। আপনি আপনার মস্তিষ্ককে একটি অত্যাধুনিক মসৃণ যন্ত্রের মতো ব্যবহার করছেন, যা দিয়ে আপনি স্ট্রেসকে নিয়ন্ত্রণ করছেন, অলসতাকে দূরে ঠেলে দিচ্ছেন এবং আপনার সৃজনশীলতাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাচ্ছেন। দিনের শেষে শুধু ক্লান্তি নয়, থাকে গভীর সন্তুষ্টি। এটি কোনো অনুপ্রেরণামূলক গল্প বা জাদু নয়, এটি খাঁটি নিউরোসায়েন্স। আমাদের মস্তিষ্ক যে ৮টি মৌলিক নিয়মে কাজ করে, এই ভিডিওতে আমরা সেগুলোই উন্মোচন করব। এই নিয়মগুলি জানতে পারলে আপনি আপনার ব্রেইনকে রিওয়ায়ার করতে পারবেন, যেন এটা আপনার সবচেয়ে শক্তিশালী সহযোগী হয়ে ওঠে। এই ৮টি গোপনীয়তা আপনার উৎপাদনশীলতাকে কেবল বাড়াবে না, এটি আপনার মানসিক শান্তির ভিত্তিও তৈরি করে দেবে। এই নিয়মগুলি আপনার ভেতরেই আছে, আপনাকে শুধু সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো শিখতে হবে। আমরা জানব কিভাবে ঘুম আপনার স্মৃতিকে মজবুত করে, কিভাবে ৫ মিনিটের হাঁটা আপনার ফোকাসকে দ্বিগুণ করে, আর কেন আবেগই আপনার আসল অ্যাকশন বাটন। কিন্তু একটি কঠোর সতর্কতা আছে, এই নিয়মগুলো একবার শিখে গেলে আর পুরনো দুর্বল উপায়ে ফিরে যাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আপনি সাধারণের ভিড় থেকে আলাদা হয়ে এক অসাধারণ উৎপাদনশীল মানুষে পরিণত হবেন। তাহলে আপনার মস্তিষ্কের লুকিয়ে থাকা ক্ষমতাগুলোকে আনলক করার জন্য আপনি কি প্রস্তুত? চলুন শুরু করা যাক সেই ৮টি মস্তিষ্ক নিয়ম, যা আপনার কাজ করার এবং জীবন উপভোগ করার পদ্ধতি চিরতরে বদলে দেবে। ভিত্তি ও জ্বালানি, ফাউন্ডেশন অ্যান্ড ফিউয়েল। নিয়ম ১, ঘুম, মস্তিষ্কের চূড়ান্ত মেরামত, দি আল্টিমেট ব্রেইন রিপেয়ার। বন্ধুরা, একবার সেই সকালটির কথা ভাবুন। আপনি ঘড়ির অ্যালার্ম ছাড়াই জেগে উঠেছেন, চোখ দুটো নিজে থেকেই খুলে গেছে, আর মনের ভেতর থেকে একটাই শব্দ বেরিয়ে আসছে, ওয়াও, আজ কিছু একটা দারুণ হতে চলেছে। মাথা হালকা, মন একেবারে শান্ত, এবং শরীরের প্রতিটি কোষে যেন নতুন করে শক্তি সঞ্চারিত হয়েছে। মনে হচ্ছিল যেন আপনার মস্তিষ্ক এক রাতারাতি নিজেকে সম্পূর্ণ নতুন করে সফটওয়্যার আপডেট করে ফেলেছে। এমন অনুভূতি কতবার পান আপনি? সপ্তাহে একবার? মাসেও না?
সম্ভবত আমরা অনেকেই ঘুমকে প্রয়োজনীয়তা নয় বরং বিলাসিতা মনে করি। আমরা ভাবি কাজ আগে, ঘুম পরে। এই ভেবেই তো স্ক্রিনের নীল আলোয় আমরা রাতগুলোকে পুড়িয়ে দেই। এর ফলশ্রুতি পরদিন সকালে সেই একই ভারী চোখ, সেই একই ক্লান্ত মস্তিষ্ক আর একটি অসম্পূর্ণ অকার্যকর দিন শুরু হয়। কিন্তু নিউরোসায়েন্সের কাছে ঘুম শুধু আরাম নয়, এটি আপনার মস্তিষ্কের সেই রিসেট বাটন যা ছাড়া কোনো শক্তিশালী সিস্টেম চলতে পারে না। যখন আপনি গভীর ঘুমে থাকেন তখন আপনার মস্তিষ্ক তখন সক্রিয়ভাবে কাজ করে। এটি আপনার দিনের সমস্ত অপ্রয়োজনীয় তথ্য, দুশ্চিন্তা এবং স্ট্রেসের আবর্জনা পরিষ্কার করে দেয়। এটিকে একটি পরিচ্ছন্নতা কর্মীর মতো ভাবুন, যা নিউরনাল সংযোগগুলির মধ্যে জমে থাকা অপ্রয়োজনীয় বিষাক্ত পদার্থ যেমন অ্যামাইলয়েড বেটা ধুয়ে পরিষ্কার করে দেয়, যা দীর্ঘমেয়াদী স্মৃতি এবং জ্ঞানীয় স্পষ্টতার জন্য অপরিহার্য। এটি হল সেই গ্লাইমফ্যাটিক সিস্টেমের কাজ, যেটি দিনের পর দিন জমে থাকা জঞ্জাল দূর করে। ঘুম আমাদের স্মৃতিগুলোকে ঠিকঠাক সাজিয়ে রাখে, আবেগগুলোকে সুষম করে তোলে এবং আমাদের চিন্তাভাবনাকে স্ফটিকের মতো স্বচ্ছ করে তোলে। একবার ভেবে দেখুন, রাতে ভালো ঘুম হলে ছোটখাটো সিদ্ধান্ত নিতে আর কত সহজ লাগে। আপনার সজ্ঞা প্রখর হয়, বিরক্তি কম লাগে, ফোকাস দৃঢ় থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার কাজ করার প্রেরণা মোটিভেশন চাপ দিয়ে তৈরি করতে হয় না, তা ভেতর থেকে স্বাভাবিকভাবেই আসে। এখন প্রশ্ন হল, যদি আপনি প্রতিদিন এমন সতেজ, স্পষ্ট এবং উদ্যমী হয়ে জেগে ওঠেন, তাহলে আপনার জীবনের গতি, স্পষ্টতা এবং সৃজনশীলতা কোথায় গিয়ে পৌঁছাবে? কিন্তু আমরা সেই সুযোগ নষ্ট করি। আমরা ঘুমের সময়ও মাল্টিটাস্কিংয়ের ফাঁদে পা দেই। শুয়ে আছি, কিন্তু মন হয় নেটফ্লিক্সে ব্যস্ত অথবা ইনস্টাগ্রামের রিল স্ক্রোল করছে। মস্তিষ্ক বন্ধ হবার দূরের কথা, এটি তখন আরও বেশি ওভারহিট হচ্ছে। এখানেই শুরু হয় নীরব যুদ্ধ, আপনার অভ্যাস আর আপনার মস্তিষ্কের ক্ষমতার মধ্যে। এখন এখন সময় এসেছে এটা গভীরভাবে বোঝার যে প্রকৃত উৎপাদনশীলতা আপনার অফিসের চেয়ার থেকে শুরু হয় না, তা শুরু হয় আপনার বিছানা থেকে। যখন আপনি আপনার মস্তিষ্ককে সম্মান জানিয়ে বলেন, এবার তুমি বিশ্রাম নাও, কারণ কাল তোমাকে এক বিশাল উড়ান দিতে হবে। ঘুমকে অধিকার দেবার মানে শুধু সময়ের সাথে আপোস করা নয়, এর মানে হল আপনার শক্তি এবং মনোযোগকে সঠিক জায়গায় বিনিয়োগ করার সুযোগ তৈরি করা। একটি সুবিশ্রান্ত মস্তিষ্কই সেই জাদু তৈরি করতে পারে যা বিশ্বে পরিবর্তন আনে। তাই পরের বার যখন গভীর রাতে স্ক্রোল করতে মন চাইবে, নিজেকে একটাই প্রশ্ন করুন, ঘুমের এই সামান্য চুরি কি আমার আগামী দিনের বড় স্বপ্নগুলোকে চুরি করে নেবে? সিদ্ধান্ত আপনার। আপনি আপনার মস্তিষ্ককে শান্তি দেবেন নাকি তাকে জ্বালিয়ে শেষ করবেন? এই প্রথম ভিত্তি তৈরি হলেই আপনি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হবেন। নিয়ম ২, ব্যায়াম, এক্সারসাইজ। শরীরকে সচল রাখুন, মনকে ধারালো করুন। অনেক সময় কি এমন মনে হয়েছে যে আপনার মন যেন কুয়াশায় ঢেকে গেছে? প্রতিটি চিন্তা ধীর গতিতে চলছে। কাজ করার চেষ্টা করলেই মনোযোগ ছিন্ন ভিন্ন হয়ে যায়। পড়তে ইচ্ছা করে, কিন্তু শব্দগুলো মস্তিষ্কে ঢুকতে চায় না। আর কারো সাথে কথা বললে উত্তরগুলি যান্ত্রিক ও আবেগহীন মনে হয়। মনে হয় যেন ভেতরে কোনো ভারী জিনিস চেপে বসে আছে। না খুশি, না স্পষ্টতা, কি বলি এক অদ্ভুত আলস্য। এমন পরিস্থিতিতে আমরা ভুলভাবে প্রতিক্রিয়া জানাই। আমরা আরও এক কাপ কফি পান করি, স্ক্রিন টাইম আরও বাড়িয়ে দিই, বা অন্য কোনো বিভ্রান্তির আড়ালে নিজেকে লুকিয়ে রাখি। কিন্তু আমরা সবাই জানি যে এইগুলি কোনো স্থায়ী সমাধান নয়। এখন কল্পনা করুন, আপনি সেই একই অবস্থায় আছেন, কিন্তু আপনি মাত্র ২০ মিনিটের জন্য দ্রুত হেঁটেছেন বা সামান্য ওয়ার্কআউট করেছেন। একটু স্ট্রেচিং, একটু দৌড়, আর যেই আপনার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়, হৃদস্পন্দন বাড়ে, অমনি আপনি অনুভব করতে শুরু করেন যে মস্তিষ্কের কুয়াশা কেটে যাচ্ছে। প্রতিটি আবেগ যেন নতুন করে রিসেট হচ্ছে। এটা কোনো অলৌকিকতা নয়, এটা হলো আপনার শরীর এবং মস্তিষ্কের মধ্যেকার সেই আদিম জৈবিক সংযোগ। যখন আপনার শরীর চলে, আপনার মস্তিষ্ক জেগে ওঠে। অনেকেই মনে করেন ব্যায়াম শুধুই পেশি তৈরির জন্য, কিন্তু আসল সত্য হল এটি আপনার মনের জন্য উচ্চ মানের জ্বালানি। প্রতিবার যখন আপনি ঘাম ঝরান, আপনার মস্তিষ্ক ডোপামিন, সেরাটোনিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ BDNF এর মতো শক্তিশালী রাসায়নিকগুলি মুক্ত করে।
এই BDNF হল এক ধরনের নিউরোট্রফিক ফ্যাক্টর, যা আক্ষরিক অর্থেই মস্তিষ্কের বৃদ্ধি ঘটায়। এটি নতুন নিউরন তৈরি করতে সাহায্য করে, মস্তিষ্কের কোষগুলিকে রক্ষা করে এবং তাদের সংযোগগুলিকে আরও মজবুত করে। এটি আপনার মস্তিষ্কের জন্য এক ধরনের সুপার ফার্টিলাইজার। এই রাসায়নিকগুলি আপনাকে কেবল সুখী, অনুপ্রাণিত এবং মনোযোগী করে না, নিয়মিত শারীরিক নড়াচড়া আপনার মস্তিষ্কের কাঠামোকে স্থায়ীভাবে বদলে দেয়। এটি ফোকাস, স্মৃতি এবং সৃজনশীলতার জন্য দায়ী নিউরনগুলিকে শক্তিশালী করে তোলে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কোনো নতুন ধারণা নিয়ে ভাবার সময় বা কোনো কঠিন সমস্যা সমাধান করার চেষ্টা করার সময় চেয়ারে বসে থাকার চেয়ে হেঁটে হেঁটে চিন্তা করা অনেক বেশি কার্যকর হয়। শরীরের নড়াচড়ায় মস্তিষ্কে একটি ছন্দ তৈরি হয়, যা আপনার এলোমেলো চিন্তাভাবনাগুলিকে সুসংগঠিত করে। কিন্তু আমাদের আধুনিক জীবন আমাদেরকে এতটা স্থির করে দিয়েছে যে আমরা নিজেদেরকে কেবল বসার যন্ত্র মনে করতে শুরু করেছি। সকাল থেকে রাত অবধি চেয়ার, সোফা, দাড়ির শীট, তারপর আবার বিছানা। আর ধীরে ধীরে সেই জীবনী শক্তি যা আপনার পরিচয়ের অংশ ছিল তা ম্লান হয়ে যায়। ব্যায়াম মানে জিমে যাওয়া নয়, এর মানে হল আপনার মস্তিষ্কের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, আপনার আবেগগুলিকে সঠিক গতিতে প্রবাহিত করা এবং আপনার শরীরকে এমনভাবে সজাগ করা যাতে মন স্বাভাবিকভাবেই সক্রিয় হয়। যখন আপনি নিজেকে বলেন যে আজ শুধু 10 মিনিটের জন্য হাঁটব, সেই 10 মিনিট আপনাকে এমন এক জগতে নিয়ে যেতে পারে যেখানে স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং শান্তি আপনার স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়ায়। ব্যায়াম আপনার মস্তিষ্কের সেই গোপন চাবি যা উৎপাদনশীলতার সমস্ত দরজা খুলে দেয়। আর সবচেয়ে চমৎকার বিষয় হল, এই চাবি সবসময় আপনার কাছেই থাকে। দরকার শুধু প্রতিদিন এটিকে ঘুরিয়ে সক্রিয় করা। তাই পরের বার যখন আপনার মন নিস্তেজ মনে হবে, প্রেরণা হারিয়ে যাবে বা কোনো কাজ খুব ভারী লাগবে, নিজেকে জিজ্ঞেস করুন, আমার কি এখানে বসে থাকা উচিত নাকি উঠে হাঁটা? কারণ কখনো কখনো একটি সামান্য পদক্ষেপই আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। মনোযোগের কৌশল ও বিশ্রাম, ফোকাস স্ট্র্যাটেজি এবং রিকভারি। নিয়ম ৩, ফোকাস, একবারে একটি কাজ, লেজারের মতো তীক্ষ্ণতা। কখনো কি আপনার মনে হয়েছে আপনি একই সাথে 5টি কাজ করছেন? এক হাতে ফোন, অন্য হাতে ল্যাপটপে টাইপ করছেন, মাথায় চলছে অতীতের কোনো কথোপকথনের চিন্তা, ব্যাকগ্রাউন্ডে চলছে কোনো পডকাস্ট, আর মন ক্রমাগত মনে করিয়ে দিচ্ছে যে আরও অনেক কিছু করার বাকি। দিনের শেষে যখন আপনি থমকে দাঁড়ান, তখন প্রশ্ন জাগে, আজ আমি আসলে কি করলাম? উত্তর আসে, অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ হয়নি। এটাই হলো মাল্টিটাস্কিংয়ের মিথ্যে আশ্বাস। আপনি মনে করেন আপনি অনেক কিছু সামলাচ্ছেন, কিন্তু সত্যিটা হলো আপনার মস্তিষ্ক প্রতি 10 সেকেন্ডে একটি টাস্ক থেকে অন্য টাস্কে লাফিয়ে যাচ্ছে, এবং এই প্রতিটি লাফের সাথে আপনার ফোকাস কস্ট নামে এক ধরনের মানসিক শক্তি ব্যয় হচ্ছে। এই প্রেক্ষাপট পরিবর্তন করতে গিয়ে আপনি শুধু সময় নষ্ট করছেন না, আপনি আপনার মস্তিষ্কের সেরা জ্ঞানীয় ক্ষমতাকেও ক্ষয় করছেন। মনোযোগ কোনো বিলাসিতা নয়, এটি হলো একটা সুপার পাওয়ার। আর এই পৃথিবীতে যারা সত্যিই সফল, তারা এই শক্তিকে আয়ত্ত করেছেন। কারণ যখন আপনার মন একটি নির্দিষ্ট কাজের ওপর পুরোপুরি স্থির হয়, তখন আপনার মস্তিষ্কের তরঙ্গগুলি একটি লেজার রশ্মির মতো কাজ করে, যা কোনো বাধা ছাড়াই লক্ষ্যের দিকে এগিয়ে যায়। আপনি তখন সেই গভীর চিন্তার স্তরে প্রবেশ করেন যাকে আমরা ডিপ ওয়ার্ক বলি। এই ডিপ ওয়ার্কের সময় সৃজনশীলতা বিস্ফোরিত হয়, স্পষ্টতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং সময় যেন দ্রুত উড়ে যায়, যা ইঙ্গিত করে যে আপনি এক ধরনের ফ্লো স্টেটে পৌঁছেছেন। কিন্তু আধুনিক পৃথিবী আমাদের এই গভীর মনোযোগ থেকে দূরে টেনে নিয়ে যাচ্ছে। প্রতিটি বিপ, প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি স্ক্রিন ফ্ল্যাশ আপনাকে আপনার মূল চিন্তাভাবনা থেকে বিচ্ছিন্ন করে দেয়। আপনার মস্তিষ্ক ধীরে ধীরে অগভীর চিন্তাভাবনার প্রতি আসক্ত হয়ে পড়ে। সংক্ষিপ্ত ভিডিও, সংক্ষিপ্ত চিন্তা, সংক্ষিপ্ত মনোযোগ। আর এর অনিবার্য ফলশ্রুত আসে সংক্ষিপ্ত সাফল্য। এখন কল্পনা করুন একটি এমন দিন যখন আপনি শুধু একটি কাজে মনোযোগ দিয়েছেন, পুরোটা সময় উৎসর্গ করে সম্পূর্ণ উপস্থিতির সাথে। কোনো বিভ্রান্তি নেই, অপ্রয়োজনীয় কাজ পরিবর্তন নেই, শুধু আপনি আর আপনার কাজ। একটি শান্ত, গভীর সংযোগ। তখন সেই কাজের গুণাগুণ কেমন হবে? কাজটি শেষ করার পর আপনি কেমন অনুভব করবেন? এটাই হলো ডিপ ওয়ার্কের আসল শক্তি, যেখানে কাজ করার অর্থ শুধু একটি টাস্কে টিক দেওয়া নয়, বরং তাতে সম্পূর্ণভাবে নিমজ্জিত হওয়া। মনোযোগ ফিরে পাওয়া কোনো অসম্ভব কাজ নয়, এটি হলো একটা সচেতন সিদ্ধান্ত।
আপনাকে আপনার মনকে প্রশিক্ষণ দিতে হবে যে এই মুহূর্তে সবকিছু জরুরি নয়। যখন আপনি এটি করতে শুরু করবেন, তখন আপনার মন প্রতিরোধ করবে, বিরক্তি, অস্থিরতা, ডিস্ট্র্যাকশনের আকাঙ্ক্ষা তৈরি করবে। কিন্তু যদি আপনি সেই কঠিন মুহূর্তটিতে স্থির থাকতে পারেন, তাহলে আপনি নিজেকে এক নতুন পৃথিবীতে আবিষ্কার করবেন, যেখানে আপনার মন শান্ত এবং আপনার কাজ করার ক্ষমতা শক্তিশালী। একবার এই দক্ষতা আয়ত্ত করতে পারলে আপনি কম সময়ে বেশি কার্যকরী কাজ করতে পারবেন। আর এটাই হলো উৎপাদনশীলতার আসল রূপ। তা উচ্চ শব্দময় নয়, তা নীরব, তা বিক্ষিপ্ত নয়, তা কেন্দ্রীভূত। তাই পরের বার যখন কোনো কাজ করবেন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি এই মুহূর্তে এই কাজের সঙ্গে সম্পূর্ণভাবে উপস্থিত আছি? যদি উত্তর না হয়, তাহলে 1 মিনিটের জন্য থামুন, গভীরভাবে শ্বাস নিন এবং শুধুমাত্র সেই একটি টাস্কেই নিজেকে ডুবিয়ে দিন। কারণ যখন আপনি একটি কাজে পূর্ণ মনোযোগ দেন, তখন থেকেই আপনার অসাধারণ যাত্রা শুরু হয়। নিয়ম 4, বিরতি, ব্রেক। মস্তিষ্কের রক্ষণাবেক্ষণ এবং গতি বাড়ানোর কৌশল। আমরা প্রায়শই নিজেদের কাছে আশা করি যে আমরা যন্ত্রের মতো কাজ করব, না থেমে, না ক্লান্ত হয়ে একটানা দ্রুত গতিতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ শেষ করতেই থাকব, লক্ষ্য পূরণ করতেই থাকব এবং প্রতিদিন সর্বোচ্চ উৎপাদনশীলতা দেখাব। কিন্তু সত্যিটা হলো, আমরা মেশিন নই, আমরা মানুষ। আর আমাদের মস্তিষ্ক যতই শক্তিশালী হোক না কেন, তারও একটি সীমা আছে, একটি প্রাকৃতিক ছন্দ আছে। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি ঘন্টার পর ঘন্টা বিরতি ছাড়াই কাজ করেন, তখন একটি নির্দিষ্ট পয়েন্টের পরে আপনার মন ব্ল্যাঙ্ক হয়ে যেতে থাকে? আপনার শরীর হয়তো চেয়ারে আছে, কিন্তু ফোকাস অন্যদিকে চলে গেছে। আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, কিন্তু কিছুই বুঝতে পারছেন না। একটি মানসিক ক্লান্তি আপনার মস্তিষ্কের ওপর চেপে বসেছে, যা কেবল শারীরিক নয়, এটি হল জ্ঞানীয় ক্লান্তি। এটাই সেই মুহূর্ত যখন আপনার মস্তিষ্ক আপনাকে স্পষ্ট ইঙ্গিত দেয় যে আমার একটু শ্বাস প্রয়োজন। কিন্তু আমরা কি করি? আমরা অপরাধ বোধ অনুভব করি। আমরা মনে করি বিরতি নিলে তো সময় নষ্ট হবে। আমরা নিজেদের জোর করি, আরেকটু কাজ শেষ করি, তারপর বিশ্রাম নেব। কিন্তু এই আরেকটুর চেষ্টায় আমরা আমাদের অবশিষ্ট শক্তি, ফোকাস এবং সৃজনশীলতা সবই হারিয়ে ফেলি। বিরতি নেওয়া কোনো দুর্বলতা নয়, এটি হলো আপনার উৎপাদনশীলতাকে রিচার্জ করার সবচেয়ে স্মার্ট উপায়। আমাদের মস্তিষ্কের ভিতরে একটি প্রাকৃতিক ছন্দ চলে, যাকে বলা হয় আল্ট্রাডিয়ান রিদম। এই ছন্দটি প্রতি 90 থেকে 120 মিনিটে একবার আসে। এর মানে হল আপনার মস্তিষ্ক একটানা সর্বোচ্চ ফোকাসে এর চেয়ে বেশি সময় কাজ করতে পারে না। এরপর এটিকে রিসেট করা অপরিহার্য। যদি আপনি এই রিসেট প্রক্রিয়াটি উপেক্ষা করেন, তবে আপনি ধীরে ধীরে উচ্চ পারফরম্যান্সের ক্ষেত্র থেকে কম শক্তির জোনে আটকে যাবেন। আপনার কাজ হবে স্লো এবং নিম্নমানের। কিন্তু যখন আপনি আপনার মস্তিষ্ককে সঠিক সময় স্বল্প বিরতি দেন, 5 বা 10 মিনিটের জন্য চোখ বন্ধ করে বসা, একটু হেঁটে আসা বা গভীর শ্বাস নেওয়া, তখন এটি আপনার মস্তিষ্ককে একটি নীরব শক্তি প্রদান করে। আর সেই একই মন, যা কিছুক্ষণ আগে ধীর হয়ে গিয়েছিল, এখন দ্বিগুণ স্পষ্টতা এবং গতি নিয়ে কাজ করতে পারে। বিরতি আপনাকে পিছনে ঠেলে দেয় না, বরং এটি আপনাকে বাউন্স ব্যাক করার শক্তি দেয়। তবে এটা তখনই সম্ভব যখন আপনি অপরাধ বোধ নয়, বরং সচেতনতার সাথে বিরতি নেন। আপনার মন সারাদিন আপনার জন্য জটিল সমস্যার সমাধান করে, আবেগ সামলায় এবং মনোযোগ ধরে রাখে। এর কি এতটুকু বিশ্রাম প্রাপ্য নয়? কখনো কখনো সবচেয়ে প্রোডাক্টিভ কাজ হল কিছু না করা, শুধু একটি বিরাম নেওয়া এবং সেই বিরামের মধ্যে নিজেকে আবার অনুভব করা। কারণ যখন আপনি আপনার মস্তিষ্ককে স্পেস দেন, তখন এটি আপনাকে এমন সব সমস্যার সমাধান দেয় যা নিরন্তর তাড়াহুড়োর মধ্যে আপনি কখনো খুঁজে পেতেন না। তাই পরের বার যখন আপনার মন ক্লান্ত লাগবে এবং ভিতর থেকে একটা স্বর বলবে, একটু থামি, তখন থামুন, চুপচাপ, অপরাধ বোধ ছাড়া, পুরো সম্মানের সাথে। কারণ এটাই সেই থামার জায়গা যেখান থেকে আপনার আসল গতি আবার শুরু হয়। শেখার পদ্ধতি আর মানসিক কাঠামো, লার্নিং মেথডস অ্যান্ড মেন্টাল ফ্রেমওয়ার্ক। নিয়ম 5, পুনরাবৃত্তি বা রিপিট মনে রাখার চাবিকাঠি। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু তথ্য
আপনি বারবার শুনেছেন, কিন্তু যখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন সেটি মনেই পড়ে না। হতে পারে এটি কোনো গুরুত্বপূর্ণ ধারণা, কোনো অনুপ্রেরণামূলক উক্তি বা কোনো কঠিন তত্ত্ব, কিন্তু কাজ করার সময় মন একদম শূন্য হয়ে গেল। এই সময় আমাদের মনে হতে পারে যে আমাদের স্মৃতিশক্তি দুর্বল। কিন্তু সত্যিটা হলো, আমাদের মস্তিষ্ক শুধু শুনে বা দেখে তথ্যকে সংরক্ষণ করে না, এটি পুনরাবৃত্তির মাধ্যমে সেই তথ্যকে মজবুত করে। আপনার মস্তিষ্ক অনেকটা একটি পেশির মতো। আপনি যেমন একবার জিমে গিয়ে সিক্স প্যাক তৈরি করতে পারবেন না, ঠিক তেমনি একবার পরেই আপনি কিছু মনে রাখতে পারবেন না। বাস্তব ধারণ ক্ষমতা বা রিয়েল রিটেনশন আসে পুনরাবৃত্তি থেকে। যখন আপনি কোনো তথ্য বারবার শোনেন, বারবার চিন্তা করেন, তখন সেটি কেবল তথ্য থাকে না, সেটি আপনার মনের একটি স্থায়ী অংশ হয়ে যায়। এই কারণেই আপনি সেই গানগুলোর লাইন কখনো মনে করার চেষ্টা না করেও গুনগুন করতে পারেন, কারণ আপনি সেগুলোকে বারবার শুনেছেন, অনুভব করেছেন এবং আত্মস্থ করেছেন। এখন ভাবুন, যদি আপনি এই একই কৌশলটি আপনার লক্ষ্য বা গোলস শিক্ষা এবং মূল্যবোধের উপর প্রয়োগ করেন, তবে কি আপনি সেগুলোকে চিরকালের জন্য নিজের ভেতরে গেঁথে ফেলতে পারবেন না? কিন্তু আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যা হল, আমরা প্রতিদিন নতুন তথ্য গ্রহণ করি, কিন্তু সেগুলোকে পুনরাবৃত্তি করি না। আমরা অনুপ্রেরণা খুঁজি, কিন্তু সেটিকে জীবনে ধারণ করি না। আপনি হয়তো একটি দারুণ ধারণা শুনলেন, অনুপ্রাণিত বোধ করলেন, আর পরের মুহূর্তেই অন্য কোনো রিলের দিকে চলে গেলেন। এই কারণেই আমরা অনুপ্রাণিত থাকি, কিন্তু রূপান্তরিত হতে পারি না। পুনরাবৃত্তি মানে নিরানন্দ বা বোরিং কাজ নয়, এটি হলো মস্তিষ্কের নিজস্ব ভাষা। যখন আপনি কোনো ধারণাকে বারবার নিজের কাছে উচ্চারণ করেন, যখন আপনি দিনে দুবার এটিকে পড়েন বা লেখেন, তখন আপনার মস্তিষ্ক সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এই প্রক্রিয়াটি আপনার অভ্যাস তৈরি করে, আপনার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে এবং আপনার ফলাফলগুলিকে ডিজাইন করে। আপনি যদি কোনো দক্ষতা অর্জন করতে চান, কোনো আবেগ পরিবর্তন করতে চান বা একটি নতুন মানসিকতা তৈরি করতে চান, তবে সেটিকে দিনে প্রতিদিন পুনরাবৃত্তি করা শুরু করুন। শুরুতে এটি হয়তো অদ্ভুত বা কিছুটা কঠিন মনে হবে, মন প্রতিরোধ করবে, কিন্তু ধীরে ধীরে সেই নতুন চিন্তাগুলি আপনার অবচেতনের গভীরে প্রবেশ করবে এবং তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কত সহজে এবং স্পষ্টতার সাথে চিন্তা করতে পারছেন, কত আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিচ্ছেন এবং কত দ্রুত আপনার ব্যক্তিগত অগ্রগতি হচ্ছে। পুনরাবৃত্তি জ্ঞানকে স্মৃতিতে রূপান্তরিত করে এবং সেই স্মৃতি আপনাকে কাজে উৎসাহিত করে। তাই পরের বার যখন কোনো শক্তিশালী চিন্তা আপনার মনকে স্পর্শ করবে, কেবল সেটিকে চলে যেতে দেবেন না, এটিকে ধরুন, পুনরাবৃত্তি করুন এবং আত্মস্থ করুন। কারণ যে চিন্তা আপনি বারবার করেন, সেটাই শেষ পর্যন্ত আপনার পরিচয় হয়ে যায়। নিয়ম 6, ভিজুয়াল টেক্সটকে হারায়। ভিজুয়ালস বিট টেক্সট। চোখ যা দেখে, মন তাই বিশ্বাস করে। আপনি কি কখনো কোনো বইয়ে একটি লাইন পড়েছিলেন, যা সেই সময় বুঝতে পারলেও কিছুদিন পরে ভুলে গেছেন? আর তারপর একদিন একটি সাধারণ ছবি দেখলেন, যা কোনো কথা না বলেই আপনাকে গভীরভাবে প্রভাবিত করল। এটাই হলো ভিজুয়ালসের আসল শক্তি। আমাদের মস্তিষ্ক শব্দের চেয়ে চিত্রগুলিকে দ্রুত প্রক্রিয়া করে, গভীরভাবে অনুভব করে এবং দীর্ঘকাল মনে রাখে। এর একটি কারণ হল, আমাদের মস্তিষ্কের একটি বিশাল অংশ দৃশ্যমান প্রক্রিয়াকরণের জন্য নিবেদিত। আপনি যখন কোনো ছবি দেখেন, মস্তিষ্ক সেই পুরো দৃশ্যটিকে একবারে শোষণ করে নেয়। রং, আবেগ, অর্থ সবকিছু এক নিমেষে। টেক্সট পড়ার জন্য আমাদের মনোযোগ দিতে হয়, অর্থ ডিকোড করতে হয়, কিন্তু ভিজুয়াল সরাসরি আমাদের আবেগ এবং স্মৃতিতে প্রবেশ করে। এখন কল্পনা করুন, আপনাকে একটি নতুন ধারণা বুঝতে হবে। আপনার সামনে দুটি বিকল্প, একটি দীর্ঘ অনুচ্ছেদ পড়া নাকি একটি ইনফোগ্রাফিক দেখা, যেখানে একই বিষয়টি রং এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। বেশিরভাগ মানুষই দ্বিতীয় বিকল্পটি বেছে নেবে। কেন? কারণ এটি দ্রুত, পরিষ্কার এবং স্বাভাবিকভাবেই বেশি আকর্ষণীয়। যখন ভিজুয়ালের সাহায্যে শেখা হয়, তখন তা কেবল শুকনো তথ্য মনে হয় না, এটি একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। এই কারণেই শিশুদের বইয়ে ছবি থাকে, কিন্তু বড় হবার পরে আমরা এই অভ্যাসটি ছেড়ে দিই, আর শেখার প্রক্রিয়াটি বিরক্তিকর মনে হতে শুরু করে। এখন ভাবুন, যদি আপনি আপনার উৎপাদনশীলতা বাড়াতে চান, কোনো দক্ষতা অর্জন করতে চান বা কোনো ধারণা মনে রাখতে চান, তবে কেন ভিজুয়ালকে আপনার চিন্তাভাবনার একটি অংশ করে তুলবেন না? মাইন্ড ম্যাপ, ডায়াগ্রাম, রংভিত্তিক নোট,
আইডিয়া স্কেচ করা, এই সমস্ত কিছু আপনার মস্তিষ্ককে গভীরভাবে যুক্ত করে। আপনি তখন কেবল যুক্তি দিয়ে নয়, কাল্পনিক শক্তি দিয়েও চিন্তা করেন। আর এই কাল্পনিক শক্তিই সেই জ্বালানি যা আপনার চিন্তাকে পরবর্তী স্তরে নিয়ে যায়। ভিজুয়াল আপনাকে এক ধরনের স্বচ্ছতা এনে দেয়, যেন কুয়াশার মধ্যে রাস্তা হঠাৎ পরিষ্কার হয়ে গেল। যখন আপনি আপনার লক্ষ্যকে একটি ছবিতে রূপান্তরিত করেন, সেটিকে একটি ভিশন বোর্ডে লাগান, তখন এটি শুধু একটি স্বপ্ন থাকে না, এটি একটি দৃশ্যমান বাস্তবতা হয়ে ওঠে, যা প্রতিদিন আপনাকে টানে, অনুপ্রাণিত করে এবং মনে করিয়ে দেয় যে আপনি কেন শুরু করেছিলেন। ভিজুয়াল কেবল দেখা যায় না, তা অনুভবও করা যায়, আর যা অনুভব করা যায় তা সহজে ভোলা যায় না। তাই যদি আপনি চান যে আপনার চিন্তাগুলি সুসংগঠিত থাকুক, ধারণাগুলি মনে থাকুক এবং প্রতিদিন আপনার মন সতেজ থাকুক, তবে টেক্সটের পাশাপাশি ভিজুয়ালকেও আপনার সেরা বন্ধু করে নিন। কারণ এই দ্রুতগতির বিশ্বে, যেখানে সবাই তথ্যের পিছনে ছুটছে, সেখানেই তারা এগিয়ে যায় যারা সেই তথ্যকে সঠিকভাবে দৃশ্যমান করতে শেখে। সিদ্ধান্ত আপনার। আপনি কি সব কথা পড়তে চান, নাকি সেগুলোকে দেখে অনুভব করে জীবনের অংশ করে তুলতে চান? মানসিক চালক এবং নিয়ন্ত্রণ, মেন্টাল ড্রাইভার্স অ্যান্ড কন্ট্রোল। নিয়ম ৭, আবেগ। ইমোশন কাজকে চালিত করার অদৃশ্য ইঞ্জিন। আমরা স্বীকার করি বা না করি, আমাদের সিদ্ধান্ত, আমাদের লক্ষ্য, আমাদের উৎপাদনশীলতা, এগুলি সবই কোনো যুক্তি, লজিক দিয়ে নয়, বরং আবেগ দিয়ে চালিত হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন কোনো কাজের সাথে আপনার হৃদয়ের সংযোগ তৈরি হয়, তখন আপনি ক্লান্তি বা বিরতি ছাড়াই সেই কাজে রাত কাটিয়ে দিতে পারেন। কিন্তু যদি মন না লাগে, তবে সেই কাজটি এক বিশাল বোঝা হয়ে দাঁড়ায়। আপনি সেটা এড়িয়ে যেতে চান, আর প্রতিটি মিনিট তখন ভারী মনে হয়। অনেক সময় আমরা নিজেদের জোর করি, শৃঙ্খলা রাখো, সময় নষ্ট করো না, অলস হইও না। কিন্তু ভিতর থেকে যদি প্রেরণা না থাকে, তবে এই জোর করাটা ব্যর্থ হয়। কেন? কারণ যুক্তি আছে, কিন্তু আবেগ অনুপস্থিত। আবেগ হলো সেই অদৃশ্য শক্তি যা কাজের পেছনে আগুন ধরিয়ে দিতে পারে। যদি আপনার কোনো লক্ষ্যের সাথে আবেক্ষিক সংযোগ না থাকে, তবে সেই লক্ষ্য কেবল একটি কাজের তালিকা হয়ে থাকে, যা আপনি টিক দিতে চান কিন্তু বাঁচতে চান না। একবার চিন্তা করুন, একজন মা যখন তার সন্তানের জন্য রাত জেগে থাকেন, একজন সৈনিক যখন দেশের জন্য নিজের জীবন বিপন্ন করেন, বা একজন শিল্পী যখন মাসের পর মাস একটি চিত্রকর্মে লেগে থাকেন, তারা কি কেবল রুটিন মেনে এটা করছেন? না, সেখানে একটি গভীর আবেগ আছে, একটি তীব্র প্রেরণা আছে, একটি ব্যক্তিগত অর্থ আছে। আবেগ আপনার ভিতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। যখন কোনো কাজ শুধু জরুরি নয়, বরং নিজের মনে হয়, তখন ভিতর থেকে এক অন্যরকম আগুন জ্বলে ওঠে, আর এই আগুনই কার্যকে অদম্য করে তোলে। সমস্যা তখন আসে যখন আমরা আমাদের কাজগুলি কেবল যুক্তি দিয়ে পরিকল্পনা করি। আমার এটা করা উচিত, আমার সেখানে পৌঁছানো দরকার, কিন্তু আমরা এটা ভাবি না যে আমি এটা কেন করতে চাই। প্রতিটি কর্মের পেছনে একটি আবেক্ষিক কারণ থাকা উচিত, একটি কারণ যা আপনার হৃদয়কে স্পর্শ করে। কারণ যখন হৃদয় যুক্ত হয়, তখন মন স্বাভাবিকভাবেই সেই পথে চলে আসে। আপনি যদি চান যে আপনার মন বিক্ষিপ্ততা থেকে বেরিয়ে আসুক, যদি আপনি চান যে সকালে উঠেই আপনি অনুপ্রাণিত অনুভব করেন, তবে সবার আগে জানুন যে আপনার কাজের সাথে হৃদয়ের সংযোগ কোথায়। প্রতিটি কাজকে একটি গল্পের সাথে যুক্ত করুন। প্রতিটি লক্ষ্যের পেছনে একটি আবেগ খুঁজুন, তা খুশি হোক, যন্ত্রণা হোক, অপরাধবোধ হোক, গর্ব হোক বা কোনো অপূর্ণ স্বপ্ন হোক। কারণ আবেগই হলো সেই ইঞ্জিন যা মনকে চালায়। আর যখন আপনার মস্তিষ্ক আবেক্ষিক শক্তি দিয়ে কাজ করে, তখন আপনার উৎপাদনশীলতা যান্ত্রিক না হয়, জাদুকরী হয়ে ওঠে। তাই পরের বার যখন কোনো কাজ এড়িয়ে যেতে মন চাইবে, নিজেকে এই প্রশ্নটি করবেন না যে আমার এটা করা উচিত কিনা, বরং জিজ্ঞেস করুন এই কাজের সাথে আমার কি গভীর অনুভূতি যুক্ত। কারণ যখন হৃদয় থেকে আসে, তখন কাজ আর থামে না। নিয়ম ৮, স্ট্রেস। এটি আপনাকে পরিচালনা করার আগে আপনি এটিকে পরিচালনা করুন। কখনো কখনো আমরা চুপচাপ বসে থাকি, কিন্তু ভেতরে একটা সাইক্লোন চলতে থাকে। শ্বাস দ্রুত চলে, হৃদয় আতঙ্কিত থাকে এবং মন কোনো অজানা ভয়ে ডুবে থাকে। হয়তো কোনো স্পষ্ট কারণ নেই, তবু মনে হয় যেন কিছু একটা খুব ভারাক্রান্ত হতে চলেছে। এটাই হলো স্ট্রেস, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে আমাদের ক্ষয় করে দেয়। স্ট্রেসের সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এটি ধীরে ধীরে আসে এবং আমরা এর সাথে বাঁচতে অভ্যস্ত হয়ে যাই। আমরা এটাকে স্বাভাবিক চাপ, একটু ব্যস্ত আছি বা আজ মনটা খারাপ বলে উপেক্ষা করি। কিন্তু সত্যিটা হলো স্ট্রেস কখনো নীরব থাকে না। এটি প্রতিদিন আমাদের চিন্তাভাবনাকে ধীর করে, ফোকাসকে দুর্বল করে এবং আমাদের সিদ্ধান্তগুলিকে ভয়ে পূর্ণ করে তোলে।
এখন কল্পনা করুন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু ভেতরে উদ্বেগের চাপ রয়েছে। আপনি প্রতিটি ছোট ভুলের জন্য নিজেকে বিচার করছেন, প্রতিটি পদক্ষেপে অতিরিক্ত চিন্তা করছেন এবং প্রতিটি ফলাফলকে ব্যর্থতার সাথে যুক্ত করছেন। সেই কাজের গুণমান কেমন হবে, সেই যাত্রায় বা কতটা যন্ত্রণাদায়ক হবে? স্ট্রেস উৎপাদনশীলতাকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। এটি শুধু মনের উপর প্রভাব দেখায় না, আপনার শরীরও প্রতিক্রিয়া জানায়। ঘুম ব্যাহত হয়, শক্তি কমে যায় এবং ধীরে ধীরে আপনি ক্লান্তির সাথে বাঁচতে শেখেন। তবে এর মানে এই নয় যে স্ট্রেস থেকে বাঁচা সম্ভব নয়। স্ট্রেস কোনো শত্রু নয়, এটি একটি সংকেত। এটি আপনাকে বলে যে আপনার জীবনের কোথাও ভারসাম্য নষ্ট হয়েছে। আর যখন আপনি এই সংকেতটি শুনতে শেখেন, তখনই আপনি স্ট্রেসকে পরিচালনা করতে শুরু করেন, উপেক্ষা নয়। প্রথম পদক্ষেপ হল থামা। এক মুহূর্ত যখন আপনি ভেতরে অস্থিরতা অনুভব করেন, তখন কিছুক্ষণের জন্য সব বন্ধ করে দিন। ফোন নেই, কথা নেই, শুধু নিজের সাথে যুক্ত হন। একটি গভীর শ্বাস নিন এবং মনকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে তোমার ঠিক কী প্রয়োজন? কখনো মনের একটু জায়গা প্রয়োজন হয়, কখনো স্পষ্টতা, আর কখনো শুধু এই আশ্বাস যে আপনি একা নন। স্ট্রেস সামলানোর আরেকটি শক্তিশালী উপায় হল শারীরিক নড়াচড়া। শরীর চললে জমে থাকা আবেগও প্রবাহিত হয়। হেঁটে আসুন, সামান্য স্ট্রেচিং করুন বা খোলা হাওয়ায় কিছুক্ষণ কাটান। মন আপনা আপনি স্থিতিশীল বোধ করবে এবং সবচেয়ে জরুরি, আপনার প্রত্যাশাগুলি রিসেট করুন। আমরা নিজেদের কাছে নিখুঁত হওয়ার আশা করি, সবকিছু তাড়াতাড়ি করার চাপ দিই এবং সেই চাপে নিজেকে হারিয়ে ফেলি। মনে রাখবেন, আপনি মেশিন নন। আপনি একজন মানুষ যার অনুভূতি আছে, সীমাবদ্ধতা আছে এবং সবচেয়ে বড় কথা, আরোগ্যের ক্ষমতাও আছে। স্ট্রেস পরিচালনা করার অর্থ হল আপনার মনকে সেই সম্মান দেওয়া যার সে যোগ্য। এটিকে শোনা, বোঝা এবং এর সাথে সহযোগিতায় বাঁচা। কারণ যদি আপনি স্ট্রেসকে না থামান, তবে একদিন স্ট্রেস আপনাকে থামিয়ে দেবে। প্রশ্ন এখন শুধু এইটুকুই, আপনি কি নিজেকে হতাশার দিকে বার্নআউটের দিকে যেতে দেবেন, নাকি আজই একটি ছোট পদক্ষেপ নিয়ে নিজেকে সুস্থ করে তুলতে শুরু করবেন? সিদ্ধান্ত আপনার, আর আপনার মানসিক শান্তিও ভাই বোনেরা। আপনি যখন এই ভিডিওটি দেখতে শুরু করেছিলেন, তখন আপনার উদ্দেশ্য হয়তো সহজ ছিল, কিভাবে দ্রুত কাজ শেষ করে ক্লান্তি এড়ানো যায় আর কিভাবে সামান্য বেশি ফল পাওয়া যায়। কিন্তু এখন আপনি কেবল তথ্যের সন্ধানকারী নন, আপনি আপনার মস্তিষ্কের ভেতরের রহস্যের একজন অভিজ্ঞ গবেষক। আপনি এক অসাধারণ যাত্রা শেষ করেছেন, যেখানে আপনি শুধু উৎপাদনশীলতাই নয়, আপনার মস্তিষ্কের সেই অদৃশ্য অদম্য শক্তিকে উপলব্ধি করেছেন। আপনি জেনেছেন কেন ঘুম কেবল আরাম নয়, তা আপনার মস্তিষ্কের জন্য এক আবশ্যিক রিফ্রেশিং শক্তি। কিভাবে শরীরকে সচল রাখলে মন লেজারের মতো তীক্ষ্ণ হয় এবং মাল্টিটাস্কিংয়ের ফাঁদ এড়িয়ে এক কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দেওয়াটাই কেন আসল সুপার পাওয়ার। আপনি বুঝেছেন স্ট্রেসকে এড়িয়ে যাওয়া নয়, বরং তাকে শান্তভাবে পরিচালনা করাই বুদ্ধিমানের কাজ। কিভাবে পুনরাবৃত্তি, ভিজুয়াল এবং আবেগ একসাথে কাজ করে আপনার মস্তিষ্ককে একটি সৃজনশীল ইঞ্জিনে রূপান্তরিত করে, আর কিভাবে কাজের মাঝে নেওয়া প্রতিটি ছোট বিরতি আপনার জীবনের সবচেয়ে বড় ব্রেক থ্রুয়ের সূচনা হতে পারে। এই 8টি ব্রেন রুলস কোনো নীরস তত্ত্ব নয়, এগুলো হলো আপনার প্রতিদিনের জীবনকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করার জন্য তৈরি করা সেই নীরব কিন্তু শক্তিশালী অস্ত্র। কিন্তু এখন আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি এই মূল্যবান জ্ঞান শুধু শুনেই ভুলে যাবেন, নাকি আজই থেকে এই নিয়মগুলিকে নিজের জীবনে প্রয়োগ করা শুরু করবেন? কারণ জ্ঞান তখনই শক্তিতে রূপান্তরিত হয় যখন আপনি সেটিকে কাজে পরিণত করেন। সিদ্ধান্ত এখন সম্পূর্ণ আপনার হাতে। যদি এই গভীর যাত্রা আপনার মনকে স্পর্শ করে থাকে এবং আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে এই অনুভূতিকে শুধু আপনার মধ্যেই রাখবেন না, নিচে কমেন্ট করে ভার্চুয়াল অডিওফিল্ড টিমের সাথে শেয়ার করুন এই 8টি নিয়মের মধ্যে কোনটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে চলেছে। আর যদি আপনি এমন শক্তিশালী অনুপ্রেরণা, জ্ঞানের গভীরে লুকিয়ে থাকা রহস্য এবং জীবন বদলে দেওয়া বইয়ের সারসংক্ষেপগুলি নিয়মিত জানতে চান, তাহলে আর দেরি না করে এখনই ভার্চুয়াল অডিওফিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের পরবর্তী প্রতিটি মন পরিবর্তনকারী ভিডিও আপনি কোনোভাবেই মিস না করেন। এই ভিডিওটি সেই সমস্ত ভাই বোনদের সাথেও শেয়ার করুন যারা প্রতিদিন নিজেদেরকে একটু একটু করে উন্নত করতে চায়। মনে রাখবেন, আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় সম্পদ। এটিকে সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা অর্জন করুন, আর দেখুন আপনার জীবন কোথায় গিয়ে পৌঁছায়। ভার্চুয়াল অডিওফিলে দেখা হবে পরের এক নতুন জীবন রূপান্তরকারী বইয়ের গভীর রহস্য নিয়ে। ধন্যবাদ।